কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, লেখক, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার জন্য তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কারে সম্মানিত হন এবং তিনি এশিয়ার প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। বিখ্যাত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তিনিই স্থাপন করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ই মে, ২৫শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা সুন্দরী দেবী। তিনি ছিলেন পিতা মাতার ১৪তম সন্তান। তার ডাকনাম রবি, ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। চলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভানুসিংহের পত্রাবলী থেকে নির্বাচিত অংশ তোমাদের পড়ে শোনাই। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করিনে, মনে হয় যেন ইটকাঠের একটা মস্ত জন্তু আমাকে একেবারে গিলে ফেলেছে। তার উপরে আবার আকাশ মেঘে লেপা, রাত্রির থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে ঘাসে পুলক লাগে, গাছগুলি যেন কথা কইতে চায়। আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর তার সুর গিয়ে পৌঁছয় দিনুর ঘরে। আর এখানে নববর্ষা বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে খোঁড়া হয়ে পড়ে। কোথায় তার নৃত্য, কোথায় তার গান, কোথায় তার সবুজ রঙের উত্তরীয়, কোথায় তার পূবে বাতাসের জটাজাল উড়ে পড়া। কথা হচ্ছে এবার শ্রাবণ মাসে আর বছরের মতো কলকাতায় বর্ষামঙ্গল গান হবে। কিন্তু যে গান শান্তিনিকেতনের মাঠে তৈরি সে গান কি কলকাতা শহরের হাটে জমবে? এখানে অনুরোধে পড়ে কখনো কখনো আমার নতুন বর্ষার গান গাইতে হয়েছে। কিন্তু এখানকার বৈঠকখানায় সেই গানের সুর ঠিক মতো বাজে না। তোমাদের ওখানে এতদিনে বোধহয় বর্ষা নেমেছে, অতএব তোমার নতুন শেখা বর্ষার গান কখনো কখনো গুনগুন স্বরে গাইতে পারবে, কখনো বা এসরাজে বাজিয়ে তুলবে। তুমি যাওয়ার পর আরো কিছু কিছু নতুন গান আমার সেই খাতায় জমে উঠেছে, কলকাতায় না এলে আরো জমতো। এদিকে দিনুবাবুও দাঁত তোলাবার জন্যে ২-৩ দিন হলো কলকাতায় এসেছেন। আষাঢ় মাসের বর্ষাকে এ শহরে যেমন মানায় না, দিনুবাবুকেও তেমনই। আজ সকালেই সে পালাবে স্থির করেছে। ইতি ২৯শে আষাঢ়, ১৩২৯। আত্রাই নামক একটি নদীর উপর বোটে করে ভেসে চলেছি। বর্ষার মেঘ ঘন হয়ে আকাশ আচ্ছন্ন করেছে, একটু ঝোড়ো বাতাসের মতো বইছে, পাল তুলে দিয়েছে। নদী কূলে কূলে পরিপূর্ণ, স্রোত খরতর, দলে দলে শৈবাল ভেসে আসছে। পল্লীর আঙিনার কাছ পর্যন্ত জল উঠেছে। ঘন বাঁশের ঝাড়, আম, কাঁঠাল, তেঁতুল, কুল, শিমুল নিবিড় হয়ে উঠে গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছে। মাঝে মাঝে নদীর তীরে তীরে কাঁচা ধানের ক্ষেতে জল উঠেছে, কচি ধানের মাথা জলের উপর জেগে আছে। দুই তটে স্তরে স্তরে সবুজ রঙের ঘনিমা ফুলে ফুলে উঠেছে, তারই মাঝখান দিয়ে বর্ষার খোলা নদীটি তার গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে, সমস্তটার উপর বাদল সায়াহ্নের ছায়া। বৃষ্টি নেমে এলো দূরে মেঘের ফাঁক দিয়ে, সূর্যাস্তের একটা ম্লান আভা এই বৃষ্টিধারার আবেগের উপর যেন সান্ত্বনার ক্ষীণ প্রয়াসের মতো এসে পড়েছে। আমার এই বোট ছাড়া নদীতে আর নৌকা নেই, এই জলস্থল আকাশের ছায়াবিষ্ট নিভৃত শ্যামলতার সঙ্গে মিল করে একটি গান তৈরি করতে ইচ্ছে করছে, কিন্তু হয়তো হয়ে উঠবে না। আমার দুই চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চায়, খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয়। অনেকদিন বোলপুরে শুকনো ডাঙায় কাটিয়ে এসেছি, এখন এই নদীর উপর এসে মনে হচ্ছে পৃথিবীর যেন মনের কথাটি শুনতে পাওয়া যাচ্ছে। নদী আমি ভারী ভালোবাসি, আর ভালোবাসি আকাশ। নদীতে আকাশে চমৎকার মিলন, রঙে রঙে, আলোয় ছায়ায়, ঠিক যেন আকাশের প্রতিধ্বনির মতো।
আকাশ পৃথিবীতে আর কোথাও আপনার সাড়া পায় না এই জলের উপর ছাড়া। আজ রাত্রের গাড়িতেই কলকাতায় যাব মনে করে ভালো লাগছে না। ইতি ২রা শ্রাবণ ১৩২৯। এতক্ষণ তোমরা শুনলে সপ্তম শ্রেণীর পাঠ্যবই সাহিত্যমেলা থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভানুসিংহের পত্রাবলী। আশা করি তোমাদের ভালো লেগেছে। শিক্ষামূলক ভিডিও এবং স্কুলের ভিডিও নিয়মিত দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।